তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, ওকে। আমরা গত ক্লাসে পড়েছিলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য। আজকে আমরা পড়ব একচেটিয়া বাজারের যে ফার্মগুলো আছে সে ফার্মের কিভাবে ভারসাম্য অর্জন করে, কিভাবে তাদের ভারসাম্য দাম কিংবা উৎপাদনের পরিমাণ নির্ধারণ করে থাকে। আর স্বল্পকালীন সময়ে সেই ফার্মগুলো একচেটিয়া ফার্মগুলো কখন স্বাভাবিক মুনাফা, কখন আহ, অস্বাভাবিক মুনাফা কিংবা কখন ক্ষতির শিকার হয়, সেগুলো আমরা আজকে চিত্রভিত্তিক আলোচনা করব। প্রথমে আমরা একটু মনে করিয়ে দিই একচেটিয়া বাজার কাকে বলে। একচেটিয়া বাজার হচ্ছে এমন এক বাজার যেখানে একজন মাত্র বিক্রেতা বা একজন মাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকে, সেই আসলে সেই বাজারের আহ, উৎপাদিত পণ্যের পরিমাণ অর্থাৎ যোগান নির্ধারণ করে কিংবা দাম নির্ধারণ করার ক্ষমতা রাখে। ওকে, একচেটিয়া বাজারে আসলে অন্য কোনো ফার্ম সহজে প্রবেশ করতে পারে না। কারণ হচ্ছে একচেটিয়া ফার্মে এসে অন্য ফার্ম, নতুন নতুন ফার্মগুলো এসে আসলে টিকে থাকতে পারে না। দেখা যাচ্ছে একচেটিয়া ফার্মে অলরেডি যে ফার্ম আছে সে হয়তো খুব বেশি পরিমাণে দাম ইম্পোজ করছে কিংবা হচ্ছে কখনো দামটাকে কমিয়ে দিচ্ছে। এইভাবে করে যোগান নিয়ন্ত্রণ করে সে বাজারটাকে আয়ত্তে রেখেছে। কিন্তু নতুন ফার্মগুলো এসে আসলে এতটা কস্টলি বেয়ার করে টিকে থাকতে পারে না। ওকে, একচেটিয়া ফার্ম কাকে বলে আমরা বিগত কয়েকটা ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখি এই একচেটিয়া ফার্মগুলো ভারসাম্য অর্জন করে কি করে। কিছু শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ করতে হয় ভারসাম্য বিন্দুতে পৌঁছানোর জন্য। তার আগে আমরা একটু জেনে নেই কিছু এই বাজারের কিছু অ্যাজাম্পশন আছে। অ্যাজাম্পশনকে বাংলায় বলা হয় অনুমিতি। অনুমিতি হচ্ছে কিছু শর্ত আছে, যে শর্তগুলো হচ্ছে মানে একটা থিওরি পূরণ করার আগে কিংবা একটা থিওরি বিল্ড করার আগে এই শর্তগুলো কনসিডার করে নিতে হয়। যেমন হচ্ছে এই বাজারে আমরা জানি এই বাজারে বিক্রেতা একজন, কিন্তু ক্রেতা অসংখ্য হতে পারে। এটা নিকট কোনো পরিবর্তক দ্রব্য নেই, অর্থাৎ হচ্ছে এটার বিকল্প অন্য কোনো, ওয়ালাইকুম সালাম, এর বিকল্প কোনো দ্রব্য নেই। যেমন মানুষ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে বিকল্প দ্রব্য থাকলে একটা দ্রব্যের প্রাইস বেশি হলে অন্য একটা দ্রব্যে সুইচ করে, কিন্তু এই বাজারে যেহেতু বিক্রেতা একজনই এবং তার কোনো পরিবর্তক অর্থাৎ তার যে দ্রব্যটা উৎপাদন করে সে সেই দ্রব্যের অন্য কোনো বিকল্প দ্রব্য বাজারে নেই। এবং দেখো গড় আয় ও প্রান্তিক আয় রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী ও প্রান্তিক আয় রেখা গড় আয় রেখার নিচে অবস্থান করে। আচ্ছা, এটা কি তোমাদেরকে আমি একটু ডিটেলস বুঝাবো? তোমরা কি এটা সম্পর্কে জানো? ম্যাম একটু বুঝাই দিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। একচেটিয়া বাজারে গড় আয় এবং প্রান্তিক আয় রেখা ডান দিকে নিম্নগামী হয়। কেন নিম্নগামী হয়? এবং এই প্রান্তিক আয় রেখা গড় আয় রেখার নিচে অবস্থান করে। কেন অবস্থান করে আমি তোমাদেরকে একটু ডিটেলস বুঝাই, তাহলে এই পরবর্তীতে যে চিত্রগুলো আছে এই চিত্রগুলো বুঝতে সুবিধা হবে যে এই রেখাগুলো কেন নিম্নগামী। আমরা এর আগে প্রতিযোগিতামূলক বাজারে দেখেছিলাম রেখাটা ছিল এরকম, হরাইজন্টাল অ্যাক্সিসের সমান্তরাল, কিন্তু এখানে আমরা একচেটিয়া বাজারে দেখতে পাচ্ছি যে রেখাগুলো এই যে দেখো নিম্নগামী রেখা। কেন এই রেখাগুলো নিম্নগামী তার জন্য তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি। ওকে, দেখো একচেটিয়া বাজারে একজনই বিক্রেতা থাকে। হ্যাঁ, একজন বিক্রেতা থাকে, সে কি করে দামের পরিমাণ কমিয়ে তার
যোগানের পরিমাণ বাড়িয়ে দেয়। যোগানের অর্থাৎ দাম যদি একটু কমে আসে তাহলে দেখা যাচ্ছে ওই দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায় এবং ওই দ্রব্যের বিক্রি বৃদ্ধি পায়। তো একচেটিয়ার বাজারে যে ফার্ম আছে একটাই তো ফার্ম এক্সিস্ট করে, তো এই একটা ফার্ম কি করে, হয় সে প্রাইসটাকে নিয়ন্ত্রণ করে অথবা যোগানটাকে নিয়ন্ত্রণ করে। সে কি করে, প্রাইসটাকে একটু কমিয়ে দিলে সে তার দ্রব্যের পরিমাণ অনেক বেশি বিক্রি করতে পারে। দেখো কি করেছে, দ্রব্য যখন ১ টাকা ছিল তখন দাম ছিল ১০ টাকা, তার মোট আয় ছিল ১০, গড় আয়ও ছিল ১০, প্রান্তিক আয় ছিল ১০। কারণ এখানে একটাই দ্রব্য, এটার গড় আয় যত প্রান্তিক আয় মোট আয় একই হবে, যেহেতু একটাই দ্রব্য প্রথম দ্রব্য বিক্রি করেছে। এরপর সে যখন দুটো দ্রব্য বিক্রি করলো তখন সে দাম একটু কমিয়ে দিল, ১০ টাকা থেকে ৯ টাকা দাম করে দিল, দামটা একটু কমিয়েছে। দেখো দামটা কমানোর কারণে সে দুটো দ্রব্য বিক্রি করলো, অর্থাৎ একটা দ্রব্য বেশি বিক্রি করলো। এর ফলে তার মোট আয় হয়েছে ১৮ টাকা। প্রথমে ১০ টাকা ছিল, এখন ১৮ টাকা বিক্রি করেছে। টোটাল মোট আয় হয়েছে ১৮। এই ১৮ হওয়ার কারণে আমার গড় আয় কিভাবে বের করব? গড় আয় হচ্ছে এই যে টিআর, মোট আয়কে যখন আমি কিউ দিয়ে ভাগ করব, পরিমাণ দিয়ে ভাগ করব, তখন আমি পেয়ে যাব গড় আয়। দেখো গড় আয়ের ক্যালকুলেশন টিআর ডিভাইডেড কিউ। এখন এই যে টিআর হচ্ছে ১৮ টাকা, ১৮ টাকাকে যখন পরিমাণ ২ দিয়ে ভাগ করবে তখন দেখো তো আমার গড় আয় কত আসছে? প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, দেখো তাহলে আমি যখন এই মোট আয়কে পরিমাণ ২ দিয়ে ভাগ করেছি তখন আমি গড় আয় পেয়েছি ৯ টাকা, অর্থাৎ ১৮ কে ২ দিয়ে ভাগ করলে ৯ আসে। আচ্ছা, প্রান্তিক আয় কিভাবে বের করব? প্রান্তিক আয় হচ্ছে এই মোট আয়, এই দুটোর ডিফারেন্স। ১০ আর ১৮ মাঝে ডিফারেন্স কত বলো তো? দশ আর ১৮ মাঝে ডিফারেন্স হচ্ছে ৮। তাহলে আমার প্রান্তিক আয় হচ্ছে ৮। প্রান্তিক আয় হচ্ছে অতিরিক্ত ১ একক উৎপাদনের জন্য অতিরিক্ত কি পরিমাণ আয় হয়। যেমন ধরো ১ থেকে ২ অতিরিক্ত একটা দ্রব্য বিক্রি করার কারণে তার আয়ের পরিবর্তন হয়েছে ৮ টাকা। ১০ আর ১৮ মাঝে ডিফারেন্স হচ্ছে ৮, তাহলে এখানে আমার প্রান্তিক আয় হচ্ছে ৮ টাকা। আচ্ছা, এইভাবে করে সবগুলো ক্যালকুলেশন করা যায়। এখন আমি তোমাদেরকে যে বিষয়টা দেখানোর জন্য নিয়ে আসছি এখানে সেটা হচ্ছে এই দেখো গড় আয় রেখাটা, দেখো তো এটা কি কমছে নাকি বাড়ছে? মিস কমছে। কমছে, রাইট। এবার দেখো তো প্রান্তিক আয় রেখাটা কি হচ্ছে, এটাও কি কমছে নাকি বৃদ্ধি পাচ্ছে? মিস এটাও কমে যাচ্ছে। হ্যাঁ, এটাও কমে যাচ্ছে, রাইট। এবার একটু টিআরটা অর্থাৎ মোট আয়টা দেখো তো কি হচ্ছে এটার। টিআর মোট আয়টা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বৃদ্ধির হারটা আসলে ক্রমহ্রাসমান। প্রথম দিকে একটু বেশি বৃদ্ধি পেয়েছে, পরে দেখো আস্তে আস্তে বৃদ্ধির হার কমছে। প্রথমে ৮ টাকা বৃদ্ধি পেয়েছে, পরে ১৮ থেকে ২৪ অর্থাৎ ৬ টাকা বৃদ্ধি পেয়েছে, তারপর ২৪ থেকে ২৮ ৪ টাকা বৃদ্ধি পেয়েছে, ২৮ থেকে ৩০ ২ টাকা বৃদ্ধি পেয়েছে, ৩০ থেকে ৩০ অর্থাৎ ০ টাকা বৃদ্ধি পেয়েছে। এটা বৃদ্ধি পাচ্ছে কিন্তু খুবই অল্প পরিমাণে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা দেখেছি গড় আয় রেখা কমছে, প্রান্তিক আয় রেখা কমছে। কিন্তু আরেকটা বিষয় খেয়াল করো, এই যে গড় আয় রেখা কমছে হচ্ছে ১০ টাকা থেকে ৯, ৯ থেকে ৮, ৮ থেকে ৭, ৭ থেকে ৬, ৬ থেকে ৫, অর্থাৎ খুবই এটার কমার হারটা কম। কিন্তু প্রান্তিক আয়ের ক্ষেত্রে দেখো এটা দ্রুত কমছে। ১০ থেকে ৮, ৮ থেকে ৬, ৬ থেকে ৪, ৪ থেকে ২, ২ থেকে ০। দেখেছো? বলো তো কোনটা দ্রুত কমছে? আমাদের মিস প্রান্তিক আয়। হ্যাঁ, থ্যাংক ইউ।
আমাদের গড় আয় রেখাও কমছে, প্রান্তিক আয়ও কমছে, কিন্তু প্রান্তিক আয় কমার হারটা বেশি। দেখো এটা দ্রুত কমছে, 10 থেকে 8, 8 থেকে 6, মানে 2 করে কমছে, কিন্তু গড় আয় কমছে 1 করে, 10 থেকে 9, 9 থেকে 8, 8 থেকে 7, এইভাবে করে গড় আয় রেখা কমছে। দুটোই কমছে, কিন্তু প্রান্তিক আয় আরেকটু বেশি পরিমাণে কমছে, একটু দ্রুত কমছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গড় আয় প্রান্তিক আয় দুটোই কমছে, কিন্তু আসলে প্রান্তিক আয় কমার হারটা একটু বেশি। এই দেখো টিআর, টোটাল রেভিনিউ অথবা হচ্ছে মোট আয়, দেখো বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ক্রমহ্রাসমান ভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রথমে একটু বেশি বৃদ্ধি পেয়েছে, দেখো প্রথমে বৃদ্ধির হার বেশি ছিল, পরে আস্তে আস্তে কমছে কমছে, বৃদ্ধির হারও কমে যাচ্ছে, একটা পর্যায়ে গিয়ে বৃদ্ধির হার কনস্ট্যান্ট বা স্থির হয়ে গিয়েছে। এরপরে আবার নেগেটিভ হয়ে যাবে, আরো উৎপাদন বৃদ্ধি পেলে এটা নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখো গড় আয় এবং প্রান্তিক আয়, এই রেখাটা দেখো এমআর রেখা, এটা হচ্ছে এআর রেখা। এআর রেখাও কমছে, এমআর রেখাও কমছে, দুটোই নিম্নগামী, কিন্তু এই এমআর রেখাটা এআর রেখার নিচে অবস্থান করছে, তার মানে হচ্ছে এমআর রেখা দ্রুত কমছে। এমআর হচ্ছে মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয়, এআর হচ্ছে এভারেজ রেভিনিউ বা গড় আয়। তাহলে আমাদের এই দুটো রেখা যখন আমরা দেখছি যে দুটো রেখাই নিম্নগামী, ঠিক আছে, দুটো রেখাই কিন্তু নিম্নগামী, কিন্তু প্রান্তিক আয়টা আরো দ্রুত কমে যাচ্ছে এ আর রেখার তুলনায়। এটুকু কি সবার কাছে ক্লিয়ার? জি মিস। আচ্ছা ঠিক আছে, যদি ক্লিয়ার হয় আমি এখানে আর ডিটেলস পড়াচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে এইটুকু বোঝানোর জন্যই এখানে আবার এই চিত্রটাই নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে এ আর রেখা এম আর রেখা দুটোই কমছে, কিন্তু এ আর রেখা দ্রুত কমার ফলে সেটা নিচে অবস্থান করছে। দেখো একটা পর্যায়ে গিয়ে এ আর জিরো হয়ে গেছে, উৎপাদন আরো বৃদ্ধি করলে তখন এ আর এই যে এম আর রেখাটা নেগেটিভ হয়ে যাবে। বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে আমরা দেখলাম যে হচ্ছে তোমার এ আর রেখা এম আর রেখা দুটোই নিম্নগামী হচ্ছে। ওকে ওকে, আমরা ফিরে যাই আমাদের একচেটিয়া মার্কেটে। ওকে, এখন হচ্ছে একচেটিয়া কারবার বা হচ্ছে যে কোনো ফার্মেরই ভারসাম্য অর্জন করার জন্য দুটো শর্ত, মিনিমাম দুটো শর্ত পূরণ করতে হয়। সেটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, আরেকটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্ত কি? সেটা ছিল প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় যেখানে সমান হবে। আর পর্যাপ্ত বা সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের থেকে বড় হবে। তার মানে হচ্ছে এমসি রেখাটা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে যাবে। এই ছিল দুটো কন্ডিশন, যেগুলো আমরা গত ক্লাসেও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দেখেছিলাম। আর অতিরিক্ত যে কন্ডিশনটা আছে সেটাও আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে দেখেছিলাম। এই বাজারেও অর্থাৎ একচেটিয়া বাজারেও আমরা সেম কন্ডিশন দেখব। সেটা হচ্ছে স্বল্পকালে একচেটিয়া কারবার 3 ধরনের অবস্থার সম্মুখীন হয়। সেটা হচ্ছে স্বাভাবিক মুনাফা অর্জন করবে তখন যখন দাম এবং গড় আয় দুটো সমান হয়ে যাবে, অর্থাৎ এসি এভারেজ কস্ট বা গড় ব্যয় যখন দামের সমান হবে তখন ওই ফার্মটা স্বাভাবিক মুনাফা অর্জন করবে। আর অতিরিক্ত মুনাফা অর্জন করবে যখন দামের পরিমাণ এভারেজ কস্ট থেকে বেশি হবে। স্বাভাবিকভাবেই তুমি যদি তোমার উৎপাদিত পণ্য
বাজারে একটু বেশি দামে বিক্রি করতে পারো তোমার গড়ের তুলনায়, তাহলে কিন্তু তুমি একটু বেশি মুনাফা অর্জন করতে পারবে। তৃতীয় নাম্বার হচ্ছে ক্ষতি। কিভাবে ক্ষতি হতে পারে সেটা হচ্ছে যখন বাজারে যে দাম আছে সেই দামের তুলনায় যদি তোমার তোমার তুমি যে পণ্যটা উৎপাদন করেছো সেই উৎপাদনের গড় ব্যয় যদি বেশি হয়, তাহলে তুমি ক্ষতির সম্মুখীন হবে। কিন্তু এখানে আরেকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে এই ক্ষতি স্বীকার করেও তুমি উৎপাদন চালিয়ে যাবা স্বল্পকালে, যদি তোমার এই এভারেজ ভেরিয়েবল কস্ট অর্থাৎ গড় পরিবর্তনশীল ব্যয় তোমার দামের মানে একটু কম থাকে। এই এভারেজ ভেরিয়েবল কস্টের তুলনায় যদি দামটা একটু বেশি থাকে, তাহলে তুমি ক্ষতি স্বীকার করেও তোমার উৎপাদন স্বল্পকালে চালিয়ে যাবা। এই তিনটা কন্ডিশন কি সবাই বুঝতে পেরেছো? এখানে কারো কোনো প্রশ্ন আছে? ইসরাত, মানসী, ঐশী, ইপ্তি, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? অরিন, তাজবিন, নুসরাত, নাহিন? এই ম্যাথ গুলো না একটু টাফ। ম্যাথ গুলো কোথায় ম্যাথ বাবা? যদি এগুলো অঙ্ক আকারে আসে একটু সমস্যা হবে। এখানে তো ম্যাথ নেই, এখানে সব চিত্র আছে। তুমি ম্যাথ একচেটিয়া বাজারে তো এগুলো কোনো কি আঁকা লাগবে ম্যাডাম পরে? হ্যাঁ আমাদের কোশ্চেনে আসবে চিত্র আঁকা। হ্যাঁ, তোমার হচ্ছে যে সৃজনশীল কোশ্চেন গুলোতে এরকম আসতে পারে। হয়তো তোমাকে কোনো একটা ফার্মের মানে কোনো একটা অবস্থান আসতে পারে, স্বাভাবিক মুনাফা কিংবা অতিরিক্ত মুনাফা কিংবা ক্ষতি স্বীকার করে কখন ফার্মটা কিভাবে ভারসাম্য অর্জন করবে। এগুলো আঁকা অনেক কঠিন ম্যাডাম। তাই আচ্ছা ঠিক আছে, তুমি ক্লাসটা কন্টিনিউ করো, তারপরে যদি কঠিন মনে হয় আবার আমাকে প্রশ্ন করো। আচ্ছা এই তিনটা আপাতত এই তিনটা শর্ত কি বুঝেছো? আচ্ছা ম্যাম। আচ্ছা এই শর্তগুলো যখন আমরা একটু অ্যাপ্লাই করব চিত্রে, দেখো কি হয়। প্রথমে আমরা দেখি স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফা তখনই অর্জন করে যখন হচ্ছে তার গড় ব্যয় এবং বাজারে যে দাম আছে সে দামটা সমান হয়। তুমি চিন্তা করো, তুমি তোমার ফার্মে তুমি হয়তো 50 একক দ্রব্য উৎপাদন করেছো। এখন এই দ্রব্য উৎপাদন করতে তোমার যে গড় ব্যয় হয়েছে অর্থাৎ প্রত্যেকটা দ্রব্য উৎপাদনে যে ব্যয় হয়েছে সেটা সমপরিমাণে যদি বাজারে বিক্রি মানে সেই ধরো গড় ব্যয় যতটুকু হয়েছে, গড় ব্যয় যদি একটা দ্রব্য উৎপাদনে যদি তোমার 5 টাকা খরচ হয়, তুমি বাজারে যদি 5 টাকা দামি দ্রব্যটা বিক্রি করো, তোমার কি লাভ হবে? বলো। ধরো তোমার 1 একক দ্রব্য উৎপাদনে তোমার খরচ হয়েছে 5 টাকা, তুমি ওই দ্রব্যটা বাজারে 5 টাকায় বিক্রি করলে, তোমার যত টাকা খরচ হয়েছে ঠিক অত টাকায় যদি বাজারে বিক্রি করো, তাহলে তো তোমার কোনো মুনাফা থাকছে না, সমান সমান হয়ে যাচ্ছে, তাই না? জি ম্যাম। হ্যাঁ, তাহলে এটাই বলা হয়েছে স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে। এখানে হচ্ছে এসি, এই যে এসিটা যখন দামের সমান হয় তখন তোমার কোনো মুনাফা থাকে না, একদম স্বাভাবিক মুনাফা হয়ে যায়। যত টাকা খরচ হয়েছে ঠিক অত টাকাই তুমি বিক্রি করেছো, ওখানে তোমার কোনো মুনাফাই থাকছে না। এটা হচ্ছে স্বাভাবিক পরিস্থিতি, মানে স্বাভাবিক মুনাফা যখন অর্জন করে। দেখো আমরা একটু আগে দেখেছিলাম এ আর রেখা কেন নিম্নগামী, এম আর রেখা কেন নিম্নগামী। তোমরা কি করবে, প্রথমে লম্ব অক্ষ আঁকবে। হ্যাঁ, সুন্দর করে স্কেল দিয়ে আঁকবে। লম্ব অক্ষ আঁকবে, ভূমি অক্ষ আঁকবে স্কেল দিয়ে। তাহলে লম্ব অক্ষে কি নির্ধারণ করবে বলো তো? দাম। হ্যাঁ, দাম অথবা ব্যয়। হ্যাঁ, দাম এবং ব্যয় দুটো। হ্যাঁ, তারপর ভূমি অক্ষে কি নির্ধারণ করবে? পরিমাণ। পরিমাণ। ভেরি গুড। ভূমি অক্ষে পরিমাণ আর লম্ব অক্ষে হচ্ছে দাম অথবা ব্যয়। এরপর কি করবে?
তোমরা একটা গড় ব্যয় রেখা এবং একটা হচ্ছে প্রান্তিক একটা গড় আয় রেখা এবং একটা প্রান্তিক আয় রেখা অঙ্কন করতে হবে। এখন তোমরা জানো যে গড় আয় রেখাটা উপরে অবস্থান করে, কিন্তু প্রান্তিক আয় রেখাটা একটু নিম্নগামী হয়, একটু নিচে অবস্থান করে। দুটোই নিম্নগামী, কিন্তু একটা একটু নিচে আর একটা একটু উপরে। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? তোমরা কি এটুকু ক্লিয়ার হয়েছো? জি মিস। আচ্ছা আচ্ছা, এটা এমআর, হ্যাঁ, তোমরা একটু বুঝে নিবা, আমি লিখতে খুব এখানে প্রবলেম হচ্ছে। আচ্ছা, এরপর কি করবে? আমাদের প্রথম কন্ডিশন ছিল, যেখানে এই দেখো প্রথম কন্ডিশন ছিল পর্যাপ্ত প্রয়োজনীয় কন্ডিশনে ছিল এমআর এবং এমসি দুটো সমান হবে। ওকে, এখন এই দেখো এটা হচ্ছে এমসি। এখন এই এমআর, এটা এই যে এই রেখাটা ছিল এমআর রেখা, এটা হচ্ছে এমসি। এখন এই বিন্দুতে এমসি এবং এমআর রেখা সমান হয়েছে, তাই না? দেখো, এটা হচ্ছে এই রেখাটা হচ্ছে এমআর রেখা, এটা হচ্ছে এমসি রেখা। এখন এমআর এবং এমসি যেখানে সমান হয়েছে, সেখানে আমার প্রয়োজনীয় শর্ত অর্জন হয়েছে। আমার দ্বিতীয় শর্ত ছিল, যে পর্যাপ্ত শর্ত ছিল, এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। দেখো, এখানে এই বিন্দুতে এমসি রেখা, এই যে এমসি রেখা, এই যে এমআর রেখাকে, এই যে এটা এমআর, এমসি রেখা নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে। তাহলে এই বিন্দুতে আমার ভারসাম্য, মানে প্রথম ইকুইলিব্রিয়াম আসছে এখানে। এটুকু বুঝেছো? প্রিয় শিক্ষার্থীরা, এইটুকু বুঝেছো? ইয়েস মিস। আচ্ছা, এখন যেহেতু এটা একচেটিয়া বাজার, একচেটিয়া বাজার কি করবে? সে প্রাইস নির্ধারণ করবে যেখানে গিয়ে তার গড় আয় রেখা সমান হবে। এখানে তো সে ইকুইলিব্রিয়াম পেয়েছে, সে কি করবে? প্রাইসটা নির্ধারণ করবে এখানে। দেখো, এই এই বিন্দু থেকে তোমরা কি করবে? এটাকে টেনে এ আর রেখা পর্যন্ত নেবে। এ আর রেখা এইভাবে করে এখানে প্রাইস নির্ধারণ হয়েছে। ঠিক আছে, কিভাবে প্রাইসটা পেয়েছো? সবাই কি বুঝতে পেরেছো? ইয়েস মিস। আচ্ছা, এরপর দেখো এখানে বলা হয়েছিল, যখন এসি অর্থাৎ এভারেজ কস্ট প্রাইজের সমান হবে, তখন ওই ফার্মটা স্বাভাবিক মুনাফা অর্জন করবে। দেখো, এই এ বিন্দুতে যদি রেখাটা সুন্দর করে লিখবে তোমরা, আমি এখানে লিখতে পারছি না ঠিক মতো। দেখো, এই বিন্দুতে এটা যদি এসি কার্ভ হয়, এই বিন্দুতে দেখো এসি এবং এই যে প্রাইস দুটো সমান হয়ে গেছে, তার মানে এখানে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। এখানে তার যতটুকু ব্যয় হয়েছে ঠিক ততটুকুই সে আয় করেছে, সেজন্য তার এখানে কোনো লাভ হচ্ছে না। ঠিক আছে, এবার বুঝতে পেরেছো কিভাবে চিত্রগুলো অঙ্কন করবা? চিত্র অঙ্কনে কারো কোনো প্রবলেম আছে? নো ম্যাম। আচ্ছা, দেখো কিভাবে ইয়া করবে। দেখো, এখানে সে এতটুকু উৎপাদন করেছিল, অর্থাৎ ও কিউ 0 আর হচ্ছে ও পি 0, এইটুকু তার আয় হয়েছিল, তার ব্যয়ও এইটুকুই হয়েছিল, এই বক্স পরিমাণ। ও কিউ 0, ও পি 0,
এইটুকু পরিমাণ তার আয় হয়েছিল, এতটুকু পরিমাণ তার ব্যয় হয়ে গেছে, তার মানে এখানে সে স্বাভাবিক মুনাফা অর্জন করেছে, মুনাফার পরিমাণ 0 এখানে। ঠিক আছে? এই প্রথম চিত্র নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? No, ma'am. সবাই বুঝতে পেরেছো? না মিস। ওকে, এখন আমরা দেখি দ্বিতীয় চিত্র। দ্বিতীয় চিত্রে দেখো এখানে এই বিন্দুতে প্রথম ভারসাম্য অর্জিত হয়েছে। সে কি করবে? দামটা নির্ধারণ করবে কোথায়? সেটা হচ্ছে এই রেখাটাকে সে এ আর রেখার পর্যন্ত নিয়ে যাবে। এ আর রেখা নিয়ে যাওয়ার পর এখানে তার হচ্ছে দাম। এখন দেখো তুমি খেয়াল করবা এসি রেখা, এসি রেখাটা কোথায় আছে? এসি রেখাটার উপরই ডিপেন্ড করবে তোমার এই ফার্মটা কি স্বাভাবিক মুনাফা অর্জন করলো নাকি অস্বাভাবিক নাকি হচ্ছে ক্ষতি, সেটা দেখবে। এখন বলো তো এসি রেখাটা কোথায় আছে? এটা কি দামের এ আর রেখার নিচে নাকি এ আর রেখার উপরে? AR রেখার উপরে। এ আর রেখার নিচে নাকি এ আর রেখার উপরে এসি রেখা? AR রেখার উপরে না ম্যাম? না 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 না, দেখো দেখো এটা হচ্ছে আমার এ আর রেখা, এ আর এটা হচ্ছে এভারেজ রেভিনিউ বা হচ্ছে গড় আয়। এই গড় আয় রেখার নিচে হচ্ছে এই এসি রেখা। দেখো এটা নিচে অবস্থান করছে না? Yes, miss. হ্যাঁ, এখন দেখো আমার দাম একচেটিয়া বাজারে ফার্ম নির্ধারণ করলো দাম P1। হ্যাঁ, দাম নির্ধারণ করার পর তার কিন্তু তার খরচ হয়েছিল এইটুকু পরিমাণ, এই যে এসি। তার প্রত্যেকটা দ্রব্য উৎপাদনে অর্থাৎ গড় ব্যয় হয়েছিল এই রেখাটা, এই বিন্দুতে। হ্যাঁ, তাহলে এই বিন্দুতে হচ্ছে তার খরচ, কিন্তু সে বিক্রি করছে এই বিন্দুতে। তার মানে এই যে অংশটুকু আছে এই সব অংশটুকু লাভ, তাই না? বুঝতে পেরেছো? Yes, miss. আচ্ছা, তোমরা কি করবে সেটা হচ্ছে এভাবে বলবে 0Q1 আর হচ্ছে 0P1, এইটুকু অংশ সে বাজারে বিক্রি করলো, অর্থাৎ তার এটা হচ্ছে আয় আর তার এইটুকু অংশ ব্যয়। অর্থাৎ এই যে 0Q1 0P1 এই অংশটুকু ব্যয় আর এখান থেকে এই অংশটুকু হচ্ছে আয়। তাহলে আয় থেকে ব্যয় দুটো বাদ দিলে আমার এই অংশটুকু থাকছে, এই অংশটুকু অর্থাৎ P1 হ্যাশ BD আর P1 এইটুকু অংশ হচ্ছে মুনাফা, অতিরিক্ত মুনাফা। আমরা বুঝতে পেরেছি? Yes, miss. আচ্ছা, এখন তৃতীয় নাম্বার চিত্র দেখো। এখানে এখানে এই দেখো এটা হচ্ছে এমআর রেখা, এ হচ্ছে এমসি রেখা। এই দুটো যে বিন্দুতে ছেদ করেছে সেখানে আমি আমার ভারসাম্য বিন্দু পেয়েছি। এখন একচেটিয়া বাজার কি করলো? সে এখান থেকে এ আর রেখার এখানে গিয়ে দাম নির্ধারণ করলো। এ আর রেখাটার এখানে টাচ করেছে, এখানে P2 তে দাম, বাজারের দাম হচ্ছে P2। এখন এসি রেখাটা কোথায় বলো তো? এসি রেখা কোথায়? এ আর রেখার নিচে নাকি এ আর রেখার উপরে? AR রেখার উপরে। হ্যাঁ, এ আর রেখা, এই দেখো এ হচ্ছে আমার এসি রেখা, এসি রেখা অবস্থান করছে এই এ আর রেখার উপরে। তার মানে এই ফার্মটা এখন ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে। কিন্তু আমাদের ওখানে কন্ডিশন ছিল, এই দেখো পি এর তুলনায় এখানে এসি বড়, অর্থাৎ এভারেজ কস্ট বেশি হচ্ছে দামের তুলনায়। কিন্তু এখানে এভারেজ ভেরিয়েবল কস্ট বা গড় পরিবর্তনীয় যে ব্যয়গুলো আছে সেটা আবার দামের তুলনায় একটু কম আছে। এই দেখো এবিসি রেখাটা একটু কম দামের তুলনায়, মানে অর্থাৎ এবিসি তার গড় পরিবর্তনীয় যে ব্যয় হচ্ছে সেটার তুলনায় প্রাইসটা আবার একটু বেশি আছে। সেই জন্য সে ক্ষতির সম্মুখীন হওয়া সত্ত্বেও সে তার উৎপাদন চালিয়ে যাবে। দেখো এই যে 0Q2 পরিমাণ দ্রব্য উৎপাদনে তার ব্যয় হয়েছে 0P3 এই পর্যন্ত।
এই যে এসি রেখাটা যেখানে গিয়ে টাচ করেছে এই পর্যন্ত তার ব্যয় হয়েছে, কিন্তু সে বাজারে বিক্রি করছে P2 পরিমাণে, 0Q2 পরিমাণ সে বিক্রি করছে 0 থেকে P2 এই পরিমাণ সে বাজারে দামে বিক্রি করতে পারছে, কিন্তু তার লস হচ্ছে এইটুকু। কিন্তু সে যদি এখন উৎপাদন বন্ধ করে দেয় তাহলে তার আরো ক্ষতি হবে, যেহেতু তার অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বা গড় পরিবর্তনের যে ব্যয়গুলো আছে, যেমন ধরো উৎপাদন বৃদ্ধি পেলে সাথে সাথে কিছু ব্যয় বৃদ্ধি পায়, যেমন তোমার কাঁচামালের ব্যয় বৃদ্ধি পায় বা এই ধরনের যে পরিবর্তনশীল যে ব্যয়গুলো আছে সেগুলোর ব্যয় বৃদ্ধি পায়। তো এই ব্যয়গুলো যেহেতু দামের তুলনায় একটু কম আছে, সেই জন্য সে যদি এই মুহূর্তে উৎপাদন চালিয়ে যায় তাহলে তার ক্ষতির পরিমাণ কমবে। সে যদি উৎপাদন বন্ধ করে দেয় তাহলে তার ক্ষতি হবে এই পরিমাণ, কিন্তু সে যদি উৎপাদন চালিয়ে যায় তাহলে তার ক্ষতি হবে এইটুকু, অর্থাৎ এইটুকু ক্ষতি কমবে। আমরা বুঝতে পেরেছি? জি মিস। আচ্ছা, তাহলে তোমরা সবসময় খেয়াল রাখবা এসি রেখাটা কোথায় অবস্থান করছে। দেখো প্রথম বিন্দুতে, প্রথম চিত্রে এসি রেখা এআর রেখাকে একদম টাচ করে আছে, অর্থাৎ এখানে স্পর্শক আকারে আছে, তার মানে এখানে স্বাভাবিক মুনাফা হচ্ছে। আর দ্বিতীয় চিত্রে দেখো এসি রেখা এআর রেখার অনেক নিচে অবস্থান করছে, তার মানে এখানে সে অস্বাভাবিক মুনাফা অর্জন করছে। আর তৃতীয় চিত্রে দেখো এসি রেখা এআর রেখার উপরে অবস্থান করছে, তার মানে এখানে ক্ষতি হচ্ছে। এটুকু কি সবাই ক্লিয়ার হয়েছো? কারো কোনো প্রশ্ন আছে? পরীক্ষায় যদি আসে সবাই এই চিত্রগুলো ড্র করতে পারবে তো? ইয়েস মিস, পারবো। ভেরি গুড। আচ্ছা, পরীক্ষায় কিন্তু ভালো করে সৃজনশীল কোশ্চেন গুলো পড়বে, সেখানে কি স্বাভাবিক মুনাফার কথা বলছে নাকি অতিরিক্ত মুনাফা নাকি ক্ষতির শিকার, সেটা ভালো করে দেখে তারপর সুন্দর করে চিত্রগুলো ড্র করবে। সবাই রুল লিখেছো? জি মিস, লিখেছি। ওকে, ওকে, কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে আমাদের ক্লাসের সময় একদমই লাস্ট পর্যায়ে, ক্লাসটা শেষ হয়ে যাবে। তোমরা ডিটেলস গুলো সুন্দর করে পড়বে, কিভাবে আয় এবং ব্যয়গুলো ক্যালকুলেশন করতে হয় এগুলো সুন্দর করে লিখে দেবে। আচ্ছা, আর আগামী ক্লাসে তোমরা আমাদের এই চ্যাপ্টারের শেষে যে অনুশীলনীগুলো আছে সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে আমরা সেগুলো প্র্যাকটিস করব। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবে, বাসায় আজকে প্র্যাকটিস করবে যেরকম